সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ। শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শৈশবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইন আবেদন সম্পর্কিত অজানা 10টি তথ্য। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 17 এবং 18তম শিক্ষক নিবন্ধনধারীরাই আবেদন করতে পারবে। তো সম্মানিত ভিউয়ার্স, যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইন আবেদন সংক্রান্ত যে 12টি অজানা তথ্য, সেই বিষয়টি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি যারা 17 এবং 18তম শিক্ষক নিবন্ধনধারী এবং যাদের বয়স 35-এর মধ্যে রয়েছে এবং সর্বনিম্ন 18, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের প্রথম টপিক হলো শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তিতে একবার আবেদন করলে তা বাতিল করা যায় না। অর্থাৎ আপনি যখন অনলাইনে আবেদন করবেন, আবেদন করার কারণে যাই দেখবেন যে কম্পিউটার দোকানদারে ফোন দিচ্ছে, দোস্ত দেখিস একটু আমার আবেদনটা একটু করে দে। তো উনি আবেদন করবার যায়, দেখছে যে সহকারী শিক্ষক বাংলা, উনি দিয়ে দিচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি। পরবর্তীতে উনি সাবমিট করছে। এটা আপনি যদি এনটিআরসিতে যেয়ে বারবার অভিযোগ দেন যে স্যার আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে একটু সুযোগ দেন, আবেদন করি, ওই শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে আপনি আর নতুন করে আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনি শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তির সুপারিশ বঞ্চিত হলেন। অর্থাৎ আপনার যদি নাম্বার 199 থাকে তাহলেও কিছু করার নাই। এই ভুলটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনেক প্রার্থী করেছে, যেটি আমি বাস্তব অভিজ্ঞতায় দেখেছি। 2টি প্রার্থী আমাকে ফোনও দিয়েছিল। তো সেই অভিজ্ঞতার আলোকে বললাম যে যখন অনলাইন আবেদন করবেন, দয়া করে আপনারা নিজে যাবেন এবং সকল তথ্য যাচাই বাছাই করার পরে সাবমিট দিবেন। যদি না দেন তাহলে আপনি যে কোনো বিপদে পড়বেন। এই বিপদে বলে কর্তৃপক্ষ আপনার জন্য কোনো দায়ী থাকবে না। এই জন্য আমাদের এই চ্যানেল সবসময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং শিক্ষক নিবন্ধন রিলেটেড প্রায় 91 বা 92% ভিডিও, অর্থাৎ 100টা ভিডিও থাকলে তার 92টা ভিডিও বা 91টা ভিডিও আমরা এই শিক্ষক নিবন্ধন রিলেটিভ দিয়ে থাকি। তারপরে বলছে কলেজের সনদ দিয়ে স্কুলে এবং স্কুলের সনদ দিয়ে কলেজে আবেদন করা যাবে না। এটা অনেকেই হয়তো বলেন যে ভাই আমি তো কলেজ পাস করছি, তো কলেজের সনদ দিয়ে আমি স্কুলে আবেদন করলে সমস্যাটা কি? আমি যদি কলেজে পড়াইতে পারি তাহলে কি স্কুলে পড়াইতে পারবো না? এরকম 2জন প্রার্থী আমাকে ফোন দিয়েছিলেন। আমি এই বিষয়টি নিয়ে অনেকটা কি বলবো, নিজের ভাষায় প্রকাশ করতে পারিনি যে তারা কিভাবে কলেজের সনদ অর্জন করলেন। তো এইটা কিন্তু করা যাবে না। আপনার শিক্ষাগত যোগ্যতার যে সনদ অনুযায়ী এবং বিষয়কোড অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। তারপরে আসি 3 নম্বরে, অনলাইনে আবেদন একবার চয়েস রি-অর্ডার ক্লিক করলে তা পুনরায় সংশোধন করা যায় না। এটা অনেকেই কিন্তু করেন। যেমন আপনি 40টি প্রতিষ্ঠান সিলেক্ট করবেন, ধরেন আপনার জেলাতে প্রথম দিবেন, তারপর বিভাগে দিবেন, তারপরে দিবেন, অথবা প্রথম দিকে স্কুলগুলো দিবেন, তারপরে মাদ্রাসাগুলো দিবেন, কিংবা প্রথম দিকে আপনি মাদ্রাসা দিবেন, তারপরে স্কুল দিবেন। যেটাই দেন না কেন, আপনি যদি এটি একবার করেন, করার পরে যদি একবার ক্লিক করেন, করার পরে যদি আপনার মনে করে ওই মাদ্রাসাগুলো একটু আগে দেওয়া দরকার ছিল, আমার নম্বর কম, আমি টিকবো কিনা, এই ধরনের আর চিন্তা তখন আর গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ একবার চয়েস রি-অর্ডার দিলে আপনি আর পরবর্তীতে এটি আর সংশোধন করার জন্য কোনো সুযোগ এনটিআরসি থেকে পাবেন না, যেটি চতুর্থ এবং পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রার্থীরাও পায়নি। তারপরে বলছে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে যারা আবেদন করবেন বা প্রভাষক পদে আবেদন করবেন, তারা সরাসরি যদি পুরুষ প্রার্থী হন তারা শুধুমাত্র গার্লস স্কুলে আবেদন করতে পারবে না। যেখানে বয়েজ অ্যান্ড গার্লস রয়েছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন। আর নারী প্রার্থীরা বয়েজ অ্যান্ড গার্লস যে কোনো স্থানে তারা আবেদন করতে পারবে। তারপরে বলছে আপনি যখন আবেদন করবেন অনলাইনে 5টি বিষয় লক্ষ্য রাখা হবে। অর্থাৎ আপনি যে পদে আবেদন করেন, সহকারী শিক্ষক বাংলা একটি স্কুলে আবেদন করলেন, তাহলে স্কুলটি কোন পর্যায়ে সেটি বিষয়টি বলা রয়েছে। যেমন যেগুলো সাধারণ স্কুল অ্যান্ড কলেজ বা সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন, মাধ্যমিক উচ্চ শিক্ষার অধীনে যে প্রতিষ্ঠানগুলো, এগুলোর বলা হয় মাউসির ক্ষেত্রে লেখা থাকবো DSHE। আমি আবারও বলছি DSHE। এবং যদি সেটি কারিগরিভুক্ত প্রতিষ্ঠান হয়, অর্থাৎ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রতিষ্ঠান হয়, শুধুমাত্র স্বতন্ত্র, যেমন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, সেক্ষেত্রে হবে DTE, ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন যেটা বলে। তারপরে যদি সেটা শুধুমাত্র মাদ্রাসা হয়, দাখিল, আলিম, ফাজিল, কামিল, তাহলে DME লেখা থাকবে।
এবং সেটি যদি মাদ্রাসার সাথে কারিগরি হয়, যেমন অনেক মাদ্রাসার সাথে কিন্তু এসএসসি ভোকেশনাল রয়েছে বা বিএম ভোকেশনাল রয়েছে, তবে সেক্ষেত্রে ডিএমই স্পেস দিয়ে ডিটিই লেখা থাকবে। আমি আবারও বলছি যে ডিএমই স্পেস দিয়ে ডিটিই লেখা থাকবে। তারপরে যদি ধরেন স্কুলের সাথে জেনারেল যে স্কুলগুলো রয়েছে বা কলেজ, এগুলোর সাথে অনেক সময় কিন্তু আবার কারিগরি থাকে, যেমন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টগুলো রয়েছে, কারণ কারিগরি কিন্তু সংযুক্ত প্রতিষ্ঠানই বেশি। তবে সেক্ষেত্রে ডিএসএইসি ডিটিই থাকবে। তার মানে সরাসরি কারিগরি থাকলে সেটা ডিটিই, সরাসরি জেনারেল থাকলে ডিএসএইসি, এবং সরাসরি মাদ্রাসা থাকলে ডিএমই, এবং এর সাথে যদি কোনোটা যুক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার যে অংশটা সেটা। তো যখনই আপনি অনলাইনে আবেদন করবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ, তখন এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং এর সাথে আরেকটি বিষয় বলে দেই, এক্ষেত্রে কিছুটা নিয়ম ব্যতিক্রমী রয়েছে। যেমন আপনার প্রতিষ্ঠানটা কারিগরি, দেখা যায় বিএম ভোকেশনাল, কিন্তু জেনারেলের সাথে সংযোগ, কিন্তু সেখানে আমি সহকারী শিক্ষক দেখতেছি ডিএসএইসি। অনেক কারিগরি প্রতিষ্ঠান রয়েছে যারা আগে থেকে মাউসিভুক্ত বেতন পায়। যেমন এই যে 2020 সালে আপনার 630টি এসএসসি ভোকেশনাল বা সেসিভুক্ত ভোকেশনাল যুক্ত হয়েছে। এগুলো কিন্তু মাউসির অধীনে এবং মাদ্রাসার অধীনে, তারা কিন্তু কারিগরি অধীনে না। তাহলে তাদের স্বর্ণপদ কিন্তু ডিএসএইসি ডিটিইতে যাবে। অথবা তারা যদি সরাসরি যদি দিয়ে দেয় যে ডিএসএইসি দিয়ে আমরা বেতন দিই, আমরা ডিটিই কেন দিব, তাহলেও চলবে, কোনো সমস্যা নেই। এই জন্য আবেদনের অনলাইনের ক্ষেত্রে এই যে বিষয়টি বললাম, এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রেখে আপনাকে আবেদন করতে হবে। তারপরে বলছে নারী প্রার্থী নারী কোটা ছাড়াও মেল এবং ফিমেল কোটাতে আবেদন করতে পারে। অনেক প্রার্থী মনে করেন যে আমাদের যেহেতু নারী দিছে, নারী প্রার্থীরা মনে করেন যে আমি কি শুধু নারী প্রার্থী দিই তাহলে আবেদন করতে পারবো, পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী যেখানে আছে সেখানে মনে হয় আমার হয়তো আবেদন নিবে না বা ওইখানে আমাকে সুপারিশ করবে না। বিষয়টি ভুল। নারী প্রার্থীরা যে কয়টি শূন্যপদ থাকবে, অর্থাৎ 60,000 শূন্যপদ থাকলে ওই 60,000 শূন্যপদেই তারা আবেদন করতে পারে, তাদের জন্য সব কিছুই শিথিলযোগ্য। অমুসলিম প্রার্থী হলে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে মাদ্রাসা চয়েস দিতে পারবে। অনেকে ভাবেন যে মাদ্রাসা চয়েস দেওয়া যাবে না, কিন্তু মাদ্রাসার সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ইংরেজি, সহকারী শিক্ষক গণিত, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, সহকারী শিক্ষক জীববিজ্ঞান বা সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা বা যেগুলো জেনারেল পদ, সেগুলো পদে ওই আমাদের যে 2005 সালের যে প্রবিধান আছে সেখান থেকেই আপনার চাকরি করে আসছে। মানে প্রায় 20-25 বছর আগে থেকে হিন্দু শিক্ষকরা মাদ্রাসায় জেনারেল পদে চাকরি করে আসছে। এটা হয়তো অনেকে জানেন না, সেজন্য হয়তো বলেন যে মাদ্রাসায় তাদের আবেদনের সুযোগ নেই, কিন্তু বিষয়টি ভুল। তারাও আবেদন করতে পারবে, তবে তারা কিন্তু কোনো প্রকার আরবি বিষয়, যেমন আরবি ফিকা, আরবি প্রথম পত্র দ্বিতীয় পর্ব বা সহকারী মৌলবী, ইবতেদায়ী মৌলবী, কারি, এগুলো পদে তারা আবেদন করতে পারবে না। সার্টিফিকেটে বয়স থাকা সাপেক্ষে ভিন্ন ভিন্ন পদে 2 বা ততোধিক আবেদন করা যাবে। যেমন আপনি স্কুলে একটি সার্টিফিকেট অর্জন করছেন, কলেজে আরেকটি সনদ অর্জন করেন, তো স্কুল দিয়ে একটি আবেদন করতে পারেন, কলেজ দিয়ে আরেকটি আবেদন করতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে 2 স্থানে সুপারিশ প্রাপ্ত হবে, তবে আপনি যে কোনো একটি স্থানে যোগদান করতে পারবেন। আরেকটি বিষয় বলি যে আপনার 17তম শিক্ষক নিবন্ধন সনদ আছে সহকারী শিক্ষক ইংরেজি, এবং 18তম শিক্ষক নিবন্ধন সনদ আছে সহকারী শিক্ষক ইংরেজি। মানে 18তে আপনি একটু বেশি নম্বর পেয়েছেন, যার কারণে আপনি পুনরায় আবেদন করার চেষ্টা করতে পারেন ইন্ডেক্স নিয়ে। এখন ইন্ডেক্সধারীরা যদি আবেদন করে সেক্ষেত্রে তার নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে গণ্য হবে। এখন বাতিল বলে গণ্য হবে এটা নিয়মে আছে, তবে আমরা 5ম গণবিজ্ঞপ্তি এবং 4th গণবিজ্ঞপ্তি দেখেছি একজন প্রার্থীও বাতিল হয় না, এরা বরঞ্চ ইন্ডেক্স বাতিল করে পরবর্তী নতুন ইন্ডেক্স নিয়ে এখন অনেকে চাকরি করতেছে। কিন্তু এটি অনেকে সৎসাহস দেখায় না, যার হয়তো অন্য দিক গতি আছে, যাদের তার চাকরিটা যদি চলে যায় সে অন্য দিকে কিছু করতে পারে, তারা এই সাহসটি দেখাইছে। তবে আপনারা এই ধরনের সাহস দেখাবেন না, কারণ এই ধরনের সাহস এনটিআরসির বিরুদ্ধে শিষ্টাচার, এবং এই ধরনের কাজ করলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে এনটিআরসি, অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এক্ষেত্রে আপনি কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। তারপরে বলছে অনলাইনে আবেদনে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করা যায়। অনেকে বলেন যে আমার ভোটার আইডি কার্ডের সমস্যা, ভোটার আইডি কার্ডের নাম্বার সমস্যা, ভুল বানান অমুক তমুক, তো এই ধরনের সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন দিয়ে, যদি ওই জন্ম নিবন্ধনটা অনলাইনে পাওয়া যায়, ওই রকম জন্ম নিবন্ধন দিয়ে, মানে পৌরসভা যেগুলো জন্ম নিবন্ধন অনলাইন সিস্টেমে রয়েছে, যেমন আপনি গেলেন আপনার নাম বললেন, অনলাইন থেকে প্রিন্ট করে আপনাকে দিয়ে দিল। তো যদি এই ধরনের সুবিধা থাকে তাহলে ওই সকল জন্ম নিবন্ধন সনদ দিয়ে আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করতে পারবেন। আর অনলাইন আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে
আপনি টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাথে যোগাযোগ করতে পারেন। তারা না পারলে সরাসরি এনটিআরসি কর্তৃপক্ষে অভিযোগ দিতে পারেন। অভিযোগ দেওয়ার ক্ষেত্রে আপনি মোবাইলে জানাতে পারেন। মোবাইলে প্রতিকার না হলে অবশ্যই আপনার লিখিত নিয়ে এনটিআরসি কার্যালয়ে গিয়ে উপস্থিত হয়ে আপনার সমস্যার সমাধান করতে হবে। এবং আরেকটি বিষয় হলো 11 নম্বর, সেটি হলো রুল ব্লক সিস্টেম সম্পর্কে জানতে হবে। অনেক সময় আছে আপনি আবেদন করতে যাবেন, দেখবেন আপনার রুল ব্লক হয়ে গেছে, অর্থাৎ দেখা যায় কিছু ইন্ডেক্সধারী প্রার্থীর রুল ব্লক করতে যায় আপনার রুলটাও হয়তো কোনোভাবে ব্লক হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যদি রুল ব্লক সিস্টেম থাকে তাহলে অতি দ্রুত এনটিআরসির অফিসে গিয়ে লিখিত অভিযোগ দিয়ে আপনার রুলটি ব্লক লিস্ট তালিকা থেকে এনটিআরসি সিস্টেম অ্যানালিস্টের মাধ্যমে আপনাকে খুলতে হবে। তারপরে 12 নম্বর বলছে নারী প্রার্থীদের অনলাইন আবেদন ক্ষেত্রে স্বামী এবং বাপের বাড়ি দুটাই দিতে পারবে। অর্থাৎ আপনি যখন স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা দেবেন, তবে নারী প্রার্থীদের ক্ষেত্রে বাপের বাড়ি এবং স্বামীর বাড়ি দুইটাই দিতে পারবে। তবে তারা পরবর্তী জন্ম নিবন্ধন সনদটা বা ভোটার আইডি কার্ড যেখানে করবে সেই আইডি অনুযায়ী ঠিকানা দেওয়াটাই আমি ভালো মনে করি। তবে তারা দুটি স্থানই দিতে পারবে। এই হলো আমাদের মোটামুটি 12টি বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করলাম। ভিডিওটি কেমন হলো বুঝতে পারলাম না, তবে আপনাদের এই ভিডিও দেখা এবং কমেন্টের উপর ভিত্তি করে আমি বুঝতে পারবো যে আসলে এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে কিনা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন।